আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে এই মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি মূলত হাসানাত আব্দুল্লাহকে একটু কটাক্ষ করেই কিছু কথা বলবো। কালকে আমি সন্ধ্যার পর থেকে একটি ভিডিও দেখতেছিলাম, বারবার আমার সামনে এসেছে। ভিডিওটি এখনো পূর্ণাঙ্গ দেখা হয়নি, কিঞ্চিত দেখেছি। তাতে যতটুকু বুঝেছি যে হাসানাত আব্দুল্লাহ তার এলাকা, অর্থাৎ তার নির্বাচনী যে এলাকা দেবিদ্বার, সেই দেবিদ্বার কেন্দ্রিক জনগণের সাথে কানেক্ট হয়ে বা লাইভে এসে তিনি একটি ক্লাস নিয়েছেন বা জনগণকে তিনি তার তথ্যগুলি শেয়ার করেছেন, তথা দেবিদ্বারে কি কাজ হচ্ছে এবং কি কি সরকারি জনগণের জন্য কি কি প্রোডাক্ট এসেছে বা কি কি উপহার উপঢৌকন এসেছে, কয় প্যাকেট খেজুর এসেছে বা এই জাতীয় বিষয়গুলি তিনি বলার চেষ্টা করেছেন। তো এখানে আমি যেই বিষয়টা মূলত বলতে চাচ্ছি যে হাসানাত আব্দুল্লাহ প্রথমত একজন ফকিরের বাচ্চা। এটা আমরা আগেই দেখেছি যে তাকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে। আবার তিনি একেবারেই শিশু, বাচ্চা সুলভ, কারণ নাতিপুতির বয়সী। এদের বাপ মার বিয়ে হয়েছে যারা রাজনীতি করেন বর্তমান। গতকালকে দেখলাম মির্জা আব্বাস বলেছেন যে বর্তমান যারা এই কথা বলে বড় বড়, এদের বাপ মার বিয়ে আগের থেকে ওনারা রাজনীতি করেন। তো এই ওরকম বড় বড় রাজনীতিবিদদেরকে অপমান করা, এটা একেবারেই মানে অগ্রহণযোগ্য। এটা আমি মানতে পারি না যে একজন পিচ্চি একজন এমপি, মাত্র জীবনের প্রথম পড়ালেখা শেষ করেই তিনি এমপি হয়ে গিয়েছেন। হ্যাঁ, আমরা মানছি আপনাদের অনেক বড় ভূমিকা আছে বিগত জুলাই অভ্যুত্থানে। আপনারা না হলে হয়তো আমাদের আরো দীর্ঘ যুগের পর যুগ এভাবেই বন্দী থাকা লাগতো বা বাকরুদ্ধ থাকা লাগতো, কথা বলতে পারতাম না। বিএনপি ক্ষমতায় আদৌ আসতো কিনা সেই সন্দেহ ছিল, বা বিএনপি বিলীন হয়ে যেত কিনা সেই আশঙ্কাও ছিল। বিএনপি রাজনীতিবিদরা নেগোসিয়েশন করেই তারা রাজনীতি করা লাগতো, আর নেগোসিয়েশন করতে না চাইলে সালাউদ্দিন সাহেবের মতো শিলংয়ে আশ্রয় হতো বা অন্য কোথাও, বা ইলিয়াস আলীর মতো গুমের পরে খুন হয়ে তার লাশটা পর্যন্ত গায়েব হয়ে যেত। এই পরিস্থিতির পরে আপনারা তাদেরকে মুক্তি দিয়েছেন, সেটা আপনারা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আপনাদের ঠিক আছে। কিন্তু তাই বলে আপনারা এরপরে নির্বাচন করবেন, এমপি হবেন, এবং এমপি হওয়ার পরে আপনাদের বাবার দাদার বয়সী যে এমপিরা আছে তাদেরকে আপনারা একেবারে মাটিতে ধূলিসাৎ করে দিবেন, তাদের ইমেজ একেবারে পাঞ্চার করে দিবেন। আপনি যেইভাবে স্বচ্ছতার সাথে আপনার এলাকার কারগুজারি তুলে ধরেছেন, আপনি যেইভাবে হিসাব কষে কষে একটি ক্লাসের মাধ্যমে সকলকে বুঝিয়েছেন। আমি একটু আগে দেখলাম সেই ভিডিওটা 19 মিলিয়ন, তার মানে 1,90,00,000 মানুষ দেখে ফেলেছে। বাংলাদেশে যদি আমরা ধরি 18 কোটি বা 17 কোটি মানুষ, সেখানে 2 কোটির মতো মানুষ এই ভিডিওটা দেখেছে। কেন এই সুযোগ কেন আপনি দিলেন? আপনি মাত্র 2 লাখ 2.5 লাখ মানুষের ভোটারের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। আপনি আপনার এলাকায় হয়তো 5 লাখ মানুষ আছে, আপনি তাদেরকে দেখাবেন। আপনি কেন বাইরের মানুষকে দেখাবেন? সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে এই অন্যান্য আপনার আশেপাশের আসনের যে মুরব্বী সিনিয়র যে এমপিরা আছে তাদের কেন আপনি ভাত মারবেন? তাদেরকে কেন আপনি জবাবদিহিতার আওতায় আনবেন? এটা আসলে আমাদের পছন্দ না। আমরা তো পছন্দ করি যে যে যার মতো যেভাবে লুটে পুটে খাবে, সেটাই তো আমরা চাই। এতদিন তো সেটাই দেখে এসেছি। আমরা তো কোনোদিনও জানতাম না যে রমজানে জনগণের জন্য খেজুর বরাদ্দ হয়, এটা আমাদের কল্পনাতেও ছিল না। এই কথাটা আপনার জানানোর দরকারটা ছিল কি? এটা আমরা আসলে আপনার থেকে আশা করিনি। আপনি আপনার জায়গা থাকবেন, আপনি স্বচ্ছতার সাথে কাজ করেন, আপনি না খান সেটা ভিন্ন বিষয়, কিন্তু আরেকজনের রুটি রুজি কেন আপনি আঘাত টানবেন? আপনার এলাকায় কয়টা কাজ গিয়েছে এবং কে কোন 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 কন্ট্রাক্টর সেই কাজ কতটুকু করতেছে, এই হিসেবটা কেন আপনি পাবলিকলি বলবেন? এবং এই চার্ট আকারে যেভাবে আপনি দেখিয়েছেন, আমরা তো জানি আমাদের অনেক অনেক এমপি আছেন যারা বকলম, পড়ালেখা জানেন না, বা 2-4 জন পড়ালেখা জানলেও তারা এতটা আপার লেভেলের পড়ালেখা তাদের জানা নেই। তো তারা কিভাবে এরকম একটা শিট তৈরি করবেন? তারা কিভাবে এরকম একটা ক্লাস নেবেন? আপনার সাথে যদি লেভেলে আসতে হয় তাহলে তো এইভাবে হবে। এটা আমরা মানি না। এটা কোনো কালে এগুলি আপনার থেকে আশা করি না। আমরা দেখি বর্তমান খেলায়, যদি আমরা ক্রিকেট খেলার দিকে আগাই, ক্রিকেট খেলায় সারা পৃথিবী একরকম, ভারত ভিন্ন রকম। ভারত প্রত্যেকটা ম্যাচ তাদের সাথে খেললে ধরেই নেওয়া হয় যে ভারত জিতবে, অন্য কেউ জিতবে না। সেটা হোক তারা খেলে, হোক সেটা রেফারির কারণে হোক, যেটাই হোক, ভারত একেবারে অন্য লেভেলে। তাদের ধারে কাছে যাওয়ার মতো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান কেউ নেই। তো সেই জায়গায় এটা এই ক্রিকেটের সৌন্দর্য বলতে গেলে নষ্ট করছে এখন ভারত। আপনারাও যদি সেইভাবে রাজনীতির সৌন্দর্য নষ্ট করেন, আপনি স্বচ্ছতার সাথে আপনার পুরা হিসাবটা যদি জাতিকে জানিয়ে দিন, তাহলে তো এই 300 আসনের বাকি যে 299 আসনের যে এমপিরা, তারা তো ভাতে মারা যাবে। তারা তো তখন জনগণের কাছে এই হিসাব দিতে বাধ্য হবে, বা জনগণ তাদের কাছে হিসাব চাইবে। তখন তো তারা গেরাকলে পড়বে। তাদের না আছে শিক্ষা, না আছে এইভাবে তার আপনার মতো প্রেজেন্টেশন দেওয়ার মতো যোগ্যতা, না আছে তাদের ভিতরে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার করার সদিচ্ছা, কোনোটাই তো যখন নেই, তাহলে তাদেরকে খামাখা কেন আপনি বিরক্ত করছেন? তবে সর্বোপরি আমি মজা করে বললেও একটা বিষয় তো স্পষ্ট
যে আমরা দেখলাম ইনকলাব মঞ্চের জাবের বর্তমান যিনি চালাচ্ছেন তিনি বলেছেন যে এক হাসানাত আব্দুল্লাহ সারা বাংলাদেশকে যেভাবে নাড়া দিয়েছে, যদি এই জায়গায় আমাদের ওসমান হাদি, শহীদ ওসমান হাদি ভাই থাকতেন এবং এই হাসানাত আব্দুল্লাহর সাথে তিনিও সহযাত্রী হতেন, তাহলে বাকি এমপিদের কি অবস্থা হতো? আমাদের নিশ্চয়ই মনে আছে তিনি বলেছিলেন যে আমরা যদি সংসদে যেতে পারি তাহলে এই 299 জনের জান কালা কালা করে ফেলবো। এটা কিন্তু ওসমান হাদি বলেছিলেন। তো সেই ওসমান হাদি সেই কথাটা আপনি কেন করতে হবে? এটা মুখের কথা ধরেন না, এটা বাস্তবায়ন করার দায়িত্ব কেন আপনার? এটা কেন বাস্তবায়ন করবেন? খামাকা কেন আপনি 299 জনকে কষ্ট দিবেন? এই কষ্ট দেওয়া এটা আসলেই উচিত না। বিশেষত আপনার বাবার বয়সী, দাদার বয়সী যে রাজনীতিবিদ, তাদেরকে শ্রদ্ধা জানান এবং তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করে কথা বলে শুনে সেভাবে চলেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলবে না, আপনাদের বিরুদ্ধে কোনো সাংবাদিককে লেলিয়ে দিবে না, কোনো সাংবাদিক আপনাদের বিরুদ্ধে নিউজ লিক করার চেষ্টা করবে না। কিন্তু এখন আপনি যেই পথে হাঁটছেন, আমি নিশ্চিত আগামী 6 মাসের ভিতরে দেখবেন অনেকগুলি মিডিয়া আপনার বিরুদ্ধে অ্যাকশনে আসবে। কারণ বর্তমান দলীয় মিডিয়া একেবারে প্রচুর। এই মিডিয়াগুলি আপনার বিরুদ্ধে খুঁচিয়ে খুঁচিয়ে কোথায় কি আছে, আপনি যদি কোনো জায়গায় কারোর সাথে একটু কানে কানে কথা বলেন, সেটাকে ধরবে বিভিন্ন অপরাধ হিসেবে। এই ধরনের বানিয়ে বানিয়ে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন নানা রকম অভিযোগ নিয়ে আসবে। এটা অপেক্ষা করেন, সময় মাত্র শুরু হলো, তো দেখতে থাকেন। নতুন আপনাদের জন্য শুভকামনা থাকলো এবং আমরা প্রত্যাশা করি যে এই এনসিপির অগ্রযাত্রা এই একজন দিয়ে শুরু হয়েছে, 6 জন যেহেতু এমপি আছে, আমরা প্রত্যেক 6 জন থেকেই এরকম নতুনত্ব এবং আনোখা আনোখা জিনিস, মানে একেবারে আনকমন বিষয়গুলি যেন তারা সামনে নিয়ে আসেন এবং আমাদের বাংলাদেশকে একটি স্বচ্ছ জবাবদিহিতার একটি রাজনীতি তার উপর দিতে পারেন। সর্বোপরি তারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, সেই বন্দোবস্ত যেন আমরা তাদের থেকে পাই, সেই প্রত্যাশা রেখেই আপনাদের প্রত্যেকের আজকের এই মিশ্র ভিডিওতে আপনাদের কমেন্ট এবং মন্তব্য প্রত্যাশা করছি। কমেন্ট বক্স খোলা থাকবে, আপনাদের মন্তব্য আপনাদের মতো করে জানান। আশা করি আপনাদের প্রত্যেকটা মন্তব্যের উত্তর আমি দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।